নেক্সট যে কবিতাটা সেটা হচ্ছে তোমাদের দ্য সেকেন্ড কামিং। ঠিক আছে, এটা কবিতাটা হচ্ছে তোমার সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড মানে কি বলে দিনি? দ্বিতীয়বার। আর কামিং মানে যেটা আসছে, মানে একটা নতুন করে জন্ম নেয়ার কথা বলছে। এই কামিং কথাটা যেটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু বার্থ, জন্মের কথা বলছে, দ্বিতীয়বার জন্ম নেওয়ার কথা বলছে। কার লেখা? উইলিয়াম বাটলার ইয়েটস। তাহলে বুঝতেই পারছো উইলিয়াম বাটলার ইয়েটস কোথাকার না? আইরিশ পোয়েট। আয়ারল্যান্ডে বাড়ি হলে তাকে আইরিশ বলে, ইন্ডিয়া হলে ইন্ডিয়ান, তাই না? তো সেরকম। আর ইংল্যান্ডে হলে কি বলে? তাকে কি বলে? ব্রিটিশ বা ইংলিশ পোয়েট বা ব্রিটিশ পোয়েট বলা হয়। তো এনার হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস এর জন্ম হচ্ছে 1865, 1865 জন্ম। ঠিক আছে। আর তিনি যে শিক্ষা দীক্ষা যেটা করেছেন সেটা হচ্ছে লন্ডনে আর ডাবলিং বলে একটা জায়গা আছে, সেখানে তিনি শিক্ষা দীক্ষা করেছেন। এখন এর বিষয় আমরা কিন্তু অত বেশি জানবো না। এখন সেকেন্ড কামিং ব্যাপারটা দেখো যে এইটা অ্যাকচুয়ালি এই যে নামটা সেটা নেওয়া হয়েছে কোথা থেকে। এই সেকেন্ড কামিং কথাটা নেওয়া হয়েছে বাইবেলের একটা অংশ, যেটা তোমার রিভিলেশন বলা হয় একটা, ওটা হচ্ছে তোমার বুক অফ রিভিলেশন। এটি লিখে রাখো যে এই সেকেন্ড কামিং যে কথাটা, এই কথাটাকে নেওয়া হয়েছে বাইবেলের বুক অফ রিভিলেশন। এখান থেকে এই যে উপরে যে কথাটা মানে ফ্রেজটা দ্য সেকেন্ড কামিং কথাটা বাইবেলের ওখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। বুঝতে পেরেছ? আর এটা তোমার লেখা যখন হয়েছিল সেটা হচ্ছে তোমার 1919, 1919 সালে কিন্তু এটা রিটেন করা হয়। 1919 সালে রিটেন। বুঝতে পেরেছ? আর এটা যখন তোমার প্রিন্টেড করা হয়, একটা ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনটার নাম হচ্ছে দ্য ডায়াল। ঠিক আছে, এটা মনে রাখবে, দ্য ডায়াল। ডায়াল একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে এটা প্রিন্টেড হয় আর পাবলিশড করা হয়। যেটা পাবলিশড, সেই পাবলিশড হচ্ছে 1921, 1921 সালে কিন্তু এটা পাবলিশড হয়। ক্লিয়ার? তাহলে রিটার্ন হচ্ছে 1919, পাবলিশড হচ্ছে 1921। আর দ্য ডায়াল একটা ম্যাগাজিনে প্রথম কিন্তু এটা ছাপা হয়, সেটা হচ্ছে 1920, 1920 সালে। এই যে কবিতাটা এটা অ্যাকচুয়ালি কি বলে দিদি, যখন 1919 সালটা দেখো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সালটা জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল একবার। বুঝতে পেরেছ? যেখানে তোমার ব্রিটিশরা কি করেছিল, সমস্ত যে ভারতীয় যে বিপ্লবী আছে তাদের কিন্তু সম্মুখে একটা গুলি চালিয়ে দিয়েছিল, যেটাকে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড বলা হয়। 1919 সালেই হয়েছিল। আর এই সময় তখন কিন্তু গোটা ওয়ার্ল্ডে যদি বলো তখন কিন্তু বিশ্বযুদ্ধ চলছে। সেটা কোন বিশ্বযুদ্ধ চলছে না? ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট। এটা যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে 1914, 1914 থেকে হয়েছিল 1918 পর্যন্ত এরকম। প্রথম বিশ্বযুদ্ধ যেটা হচ্ছিল 1914 থেকে 1918। আর দ্বিতীয়টা যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে 1939, 1939 থেকে 1945। ওটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে এখানে আমরা জানি সে ত্রিশক্তি মৈত্রী, ত্রিশক্তি আত্মা ছিল না, সেই ইতিহাসে যেগুলো আমরা পড়েছি, তো সেটা হচ্ছে তোমার বিশ্বযুদ্ধের সময়। এখানে সেকেন্ড কামিংটা বলতে চাইছে যে যুদ্ধ যখন হচ্ছে, মানে আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, যুদ্ধ হওয়ার পর কি হয় বলে দিন, একটা পুরোপুরি একটা দেবে তোমার যে ইউথ স্টেজ, সেটা কিন্তু পুরোপুরি বিধ্বংস হয়। অ্যাকচুয়ালি লড়াই কারা করে? লড়াই করে যারা দেবে তরতাজা আছে, যুবক যারা দেবে মোটামুটি ওই তোমার 19 টু দেবে মোটামুটি 40 এজের মধ্যে রয়েছে। তারা এই ইউথ টাইমটাকে কিন্তু আর্মি টার্মিগুলো দেখা হয় না, যে তারা কিন্তু এই সময় কিন্তু দেশের জন্য লড়াই করছে। তাহলে এরা যদি লড়াই করে বা কোনোভাবে যদি তোমার বিশ্বযুদ্ধ যদি হয়ে যায়, তাহলে পশ্চাতে পড়ে থাকে কারা বলে দিন? পশ্চাতে পড়ে থাকে শুধুমাত্র ছোট ছোট শিশুরা, যারা কিছুই জানে না, জ্ঞান হয়নি। আর পড়ে থাকে বয়স্ক বাবা মা, যাদের নলেজ থাকলেও তাদের শক্তি নেই, মানে এরকম। তো ওর জন্য যুদ্ধ কি করে, যুদ্ধ যদি হয়ে যায় কোনো দেশের মধ্যে, তাহলে দেবে সেটা একটা পুরো তার অর্থনৈতিক সমস্ত কিছু জিনিস দিক থেকে দেবে, তাকে আবার ডেভেলপ করতে কিন্তু অনেক টাইম লাগে। বুঝতে পেরেছো? যুদ্ধ কিন্তু তোমার ভালো কিছু এনে দেয় না। কেন ওয়ার্ল্ড ওয়ার পোয়েট গুলো পেয়েছো তোমার সেই সিগফ্রিড শাসন, এগুলো যে তোমার যুদ্ধ বিরোধী কবি বলা হয়। বুঝতে পেরেছো? সিগফ্রিড শাসন যুদ্ধ বিরোধী কবি। তো এরকম আর কি, যুদ্ধ আমাদের কি ভালো কিছু এনে দেয় না। আর যুদ্ধ যাতে না হয় তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি, বা সেটাকে ধরো একটা শান্তির প্রস্তাব যেটা আনা হয় সেটাকে আমরা করি। কিন্তু তারপরও দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়ে যাওয়ার পরে দেবে এখনো সেই ঠান্ডা লড়াই যেটাকে বলে কোল্ড ওয়ার, সেটা কিন্তু এখনো কিন্তু এক্সিস্ট রয়েছে। চলো আমরা কবিতাটার দিকে যাই। দেখো লেখা আছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ঠিক আছে, টার্নিং মানে যেটা ঘুরছে, টার্নিং মানে যেটা ঘুরছে, অ্যান্ড টার্নিং সেটা ঘুরছে
ইন দ্য ওয়াইডেনিং, ওয়াইডেনিং মানে হচ্ছে একটা বিরাট বড় আকার নিয়ে নিয়েছে। আর জায়ার মিন্স হচ্ছে সার্কুলার মুভমেন্ট, যেটাকে বলে চক্রাকারে পাক খাচ্ছে। জায়ার মিন্স হচ্ছে GYRE, জায়ার মিন্স হচ্ছে সার্কুলার মুভমেন্ট, সার্কুলার মুভমেন্ট, ঠিক আছে, সার্কুলার মুভমেন্ট মানে যেটা একটা চক্রাকারে ঘুরছে। হ্যাঁ, তো সেটি হচ্ছে তোমার টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, মানে যেটা আবর্তনভাবে ঘুরছে এরকম একটা চক্রাকারের মতো। কিনা দ্য ফ্যালকন, একটা বাজ পাখি, একটা পাখি বলা হয়েছে ফ্যালকন। ফ্যালকন মানে হচ্ছে তোমার বার্ড অফ প্রে বলে, শিকারি পাখি একটা। সে ফ্যালকন কি করছে এই মানে হ্যাঁ পরিস্থিতিতে সে কি করছে, উপর দিয়ে উঠে উঠে যাচ্ছে, ঘুরতে ঘুরতে আবর্তনের যে ঘুরতে ঘুরতে উপর দিয়ে যাচ্ছে। এবং সে কি শুনছে না, না ক্যান নট হিয়ার দ্য ফ্যালকোনার। এটি মনে রাখবে, ফ্যালকোনার মানে যে বাজ পাখিকে তার যে মাস্টার প্রভু, যে তাকে পুষেছে শিক্ষা দিচ্ছে, তো তার কথা বলা হচ্ছে, সে তার কথাই শুনছে না। যেমন কি করে আমরা আমাদের বাবা মার কথা শুনি, যে যখন বলে পড়ে পড়ে বা এরকম ব্যাপারগুলো আমরা শুনি, আর মনে হচ্ছে যে কেনই বা বলছে, কেনই বা কি, যখন শোনে না এরকম। তো সেরকম ফ্যালকন শুনছে না, তার প্রভুর কথা শুনছে না। তো এরকম কখন হয়, যখন অরাজকতা চলে আসে, যখন দেবে একটা ল অ্যান্ড অর্ডার যখন থাকে না, মানুষ নিজের মতো করে পরিচালিত হয়, মানে আইন যেন তার নিজের হাতে তুলে নেয়, এরকম পরিস্থিতি সেন্ট্রালও তার কিন্তু কন্ট্রোল করতে পারে না। বুঝতে পেরেছো, যেটা দমিয়ে রাখা বা দাবিয়ে রাখা, তাই না? এই যে পুলিশ প্রশাসন কাদের জন্য করা হয়েছে, এই সমস্ত চোর ডাকাত তাদের জন্য, এদের উচিত শিক্ষা দেওয়ার জন্য, তাই না? কারণ খারাপ যদি না থাকে তাহলে তো এই সমস্ত পুলিশ প্রশাসন থাকার দরকারই নেই। সবাই যদি ভালো হয় তাহলে তো এই সমস্ত থাকার দরকারই নেই, কোর্ট পোর্ট এগুলোর দরকারই নেই, কারণ সবাই তো সততার পথে চলছে। কিন্তু সেটা কিন্তু মোটেই না, তাই না? তা সেরকম বলছি, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনা। এই ফ্যালকন কি না শুনছে না, তার প্রভুর কথা শুনছে না। বোঝা যাচ্ছে দুটো লাইন। থিংস ফল অ্যাপার্ট, থিংস মানে সেই জিনিসগুলো, যেটা বিশ্বযুদ্ধ হওয়ার পর সেই জিনিসগুলো কিরকম পড়ে আছে, ফল অ্যাপার্ট, সব জোড়াজীর্ণ হয়ে পড়ে আছে এবং সব ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, মানে একটাও গোটা জিনিস নেই, একটা থেকে আরেকটা যেন তোমার ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে। একে বলছে থিংস ফল অ্যাপার্ট, জিনিসগুলো যেন ভেঙে আলাদা হয়ে গেছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, আর সেন্টার মানে এখানে কেন্দ্র সরকারের কথা বলা যেতে পারে। একটা দেশের মধ্যে যেখানে যুদ্ধ হচ্ছে এবং মানুষকে মারছে, ধরছে, হত্যা করছে বা অগ্নিলীলার মধ্যে নিজেকে জড়িত রেখেছে, সেখানে যে তোমার সেন্টার যে কেন্দ্র, সেই সেটাকে সামালতে পারছে না, কেন্দ্র কোথা কেউ শুনছে না। এই যে বলছে সেন্টার ক্যান নট হোল্ড, হোল্ড মানে কোনো জিনিসকে নিয়ন্ত্রণে রাখা, কন্ট্রোলে রাখা। বুঝা গেছে? মেয়ার এনার্কি, শুধু কেবলমাত্র কি রয়ে গেছে, এনার্কি। এনার্কি মানে হচ্ছে অরাজকতা, এনার্কি মানে হচ্ছে অরাজকতা রয়ে গেছে। ইজ লুজড, লুজ মানে কি আমরা বলি আলগা করা, LOOC লুজ মানে আলগা করা, আর LOSC লস মানে হারানো, তাই না? একে লুজ মানে কি, লুজের তার বিকল্প শব্দ কি টাইট বলা হয়। তা লুজ মানে যেটা অরাজকতাটা চারিদিকে ছড়িয়ে গেছে, তাকে কন্ট্রোল করা, যে নিয়ন্ত্রণে রাখা, সেটা কিন্তু নেই। তাহলে সেটা কি বলছে, অরাজকতাটা লুজড হয়েছে আপন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। যেমন সে COVID-19 মতো আর কি, যেটা তোমার মহামারী রোগ, যেটা কি চারিদিকে ছড়িয়ে গেছে, তাকে আমরা মহামারী রোগ বলি। তাহলে এইরকম যখন অরাজকতা, মানুষকে মানে না বা কোনো আইন শৃঙ্খলা যখন মানে না, তখন কি হয়, এটা চারিদিকে ছড়িয়ে পড়ে, গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। দ্য ব্লাড ডিমড, এই ব্লাড মানে হচ্ছে রক্ত, চারদিকে যেন পড়ে আছে, ডিমড হয়ে আছে, যেন ম্লান হয়ে আছে। আর টাইড ইজ লুজড, মানে রক্ত নদীর যেন ধারা বইছে। বুঝতে পেরেছ? মহাভারতে একটা জায়গায় দেখবে তোমার সে কুরুক্ষেত্রের যে যুদ্ধ যেটা হয়, বলছিল না এই স্থানটা খুব পবিত্র স্থান, শ্রীকৃষ্ণ বলছিল তো যে স্থানটা খুব পবিত্র স্থান, এটার দিকে দেবে সরস্বতী, ব্রহ্ম সরোবর আছে, আর এই মাঝখানে খুব পবিত্র স্থান। সেটা কি বলেছিল, যে এইখানে যুদ্ধের পর এটা অনন্তকাল লাল হয়ে থাকবে, বলছিল না? তাহলে রক্ত যখন পাত হবে তখন দেবে কিন্তু অনন্তকালের জন্য লাল হয়ে যাবে, তাই না? চেঙ্গিস খান তোমরা শুনেছিলে কি ইতিহাসে, কিরকম বলে দিন, খুব মানে একদম খতরনাক বলা যেতে পারে। সে কিন্তু ওই তোমার বাচ্চা, বুড়ো, বয়স্ক কাউকে ছাড়েনি, সবাইকে খুন করেছে, সেই ব্লাড ছাড়া কিছু দেখতে পায়নি, এমন তার একটা রুদ্রাক্ষর মূর্তি তার চেঙ্গিস খান। বুঝতে পেরেছ? তো সেরকম যাই হোক, সেই এই ব্লাড কি হচ্ছে, ডিম টাইড, কি হচ্ছে ডিমড, এই রক্ত যেন কি হয়েছে চারিদিকে যেন
ম্লান হয়ে গেছে, আর সেটা যেন রক্তের একটা ধারা বইছে। রক্ত নদীর ধারা দেবে একটা, সেই চিরঞ্জিতের একটা বই আছে রক্ত নদীর ধারা, ঠিক আছে, বাংলা বই, অনেক পুরনো বই আর কি, যাই হোক। হ্যাঁ, তাহলে সেরকম রক্ত নদীর মতো একটা যেন ঢেউ ইজ লুজড, সেটাও যেন চারিদিকে যেন ছড়িয়ে পড়েছে। অ্যান্ড এভরিওয়ার মানে সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়েছে। দ্য সিরিমনি অফ ইনোসেন্স, যারা নিষ্পাপ, যারা ঠাকুরকে বিশ্বাস করে, ন্যায়পরায়ণতার সাথে রয়েছে, সততার সাথে রয়েছে, তারা কি করছে, ইজ ডন, তাদের কথা তো শুনছেই না, তাহলে তারা কি হচ্ছে, নিমজ্জিত হচ্ছে, ড্রন্ট হচ্ছে। তাহলে একটা আকাল কখন আসে, যখন যে ভালো মানুষেরা সরিয়ে যায়, সেই জায়গাতে যখন সরিয়ে যায় তখন খারাপ মানুষের উৎপাতটা বাড়তে থাকে, তাই না? তাহলে এখানে বলছে দ্য সিরিমনি অফ ইনোসেন্স, এই নিষ্পাপ যারা রয়েছে, যারা ধর্ম পালন করে আসছে, তারা কি ইজ ডন্ট, আজ নিমজ্জিত হচ্ছে। দ্য বেস্ট, যাদেরকে আমরা সব থেকে ভালো বলি, গুড বেটার বেস্ট সুপারলিটিভ আছে, তার বেস্ট মানে যাদেরকে আমরা সব থেকে ভালো বলি, তারা ল্যাক মানে অভাব বোধ করছে কিসের, অল কনভিকশনস, তাদের আত্মবিশ্বাস, তাদের মধ্যে যে কনফিডেন্স, বিশ্বাস, সেই বিশ্বাসটা তারা কিন্তু অভাব বোধ করছে। বুঝতে পেরেছ? হোয়াইল দ্য ওর্স্ট, যেখানে তোমার যারা আশেপাশে যারা রয়েছে, যারা সব থেকে যারা খারাপ, ব্যাড ওর্স, তাহলে এই ওর্স মানে সব থেকে যারা খারাপেরা, তারা কি রয়েছে, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা রয়েছে সম্পূর্ণ প্রবল আবেগ প্রবণ রয়েছে, তারা প্যাশনেট ইন্টেন্সিটি মানে তীব্রতা, তারা একটা রয়েছে কি প্রবল আবেগ প্রবণ তীব্রতার তারা রয়েছে। তাহলে প্রথম প্যারাতে আমরা কি বুঝতে পারলাম যে বাজ পাখি তার যে প্রভু তার কথা শুনছে না, সে উড়ে উড়ে কি আছে, টার্নিং ভাবে মানে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে চলে গেছে, সে শুনছে না তার প্রভুর কথা। বোঝা যাচ্ছে? আর কি না, এখানে দেখা যাচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর দেশের মধ্যে একটা অরাজকতা চলছে, চারিদিকে একটা রক্তের যেন একটা ধারা বইছে, আর অরাজকতাতে কি হয়েছে, যারা সব থেকে খারাপ তারা কি করছে, ফুল পাওয়ারে চলেছে তারা, বুঝতে পেরেছো? আর ভালো যারা আছে তারা কিন্তু যেন নিমজ্জিত হচ্ছে, আর তারা কি অভাব বোধ করছে, একটা কনফিডেন্সের অভাব বোধ করছে, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস, এটা কিন্তু অভাব বোধ করছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো পরে প্যারা, সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, বলছি নিশ্চিতভাবে কিছু রিভিলেশন মানে কোনো তো উদ্ঘাটন হবে, এতে কোনো তো নিষ্কৃতি হবে। সে নচিকেতার একটা গান আছে দেবে যে পৃথিবী যেন আবার সব শান্ত হবে, তাই না? যেন দেশের মধ্যে যখন একটা অরাজকতা চলে, বা একটা ধরো একটা কেউ কাউকে মানছে না, তখন দেবে একটা নতুন কোনো কিছু আহ্বান করে, যে নতুন যেমন সত্যযুগে কি এসেছিল বলে দিন, সত্যযুগে এসেছিল নারায়ণ, তারপর তোমার আছে তেতাতে আসে রামচন্দ্র, আর তোমার দাপরে আসে তোমার শ্রীকৃষ্ণ, শুরুয়াতি চলছে কলি, বুঝতে পেরেছো? কলকি দেবতা নাকি বলা হয়। ক্লিয়ারলি সাম রিভিলেশন, কিছু তোমার এই প্রকাশ পাবে যেটা ইজ অ্যাট হ্যান্ড, যেটা হাতের নাগালে আসে বা হাতের কাছে চলে আসছে। সিওরলি কি, দ্য সেকেন্ড কামিং, দেখো টাইটেলটা রিপিট হয়ে গেছে, দ্য সেকেন্ড কামিং, এস ক্যাপিটাল, কামিং এর সি ক্যাপিটাল। অ্যাকচুয়ালি এটা কি বলতো, এখানে উইলিয়াম বাটলার ইয়েটস কোনো দেবতা বলতে জেসাস ক্রাইস্টের কথা বলছে, যে জেসাস ক্রাইস্ট কোথায় জন্মগ্রহণ করেছে, জেরুজালেমের একটা দেবে সেই 10 কিলোমিটার সাউথের দিকে একটা বেথলেম বলে একটা জায়গা আছে, সেই বেথলেমে জন্ম হচ্ছে তোমার যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তখন দেবে যীশুখ্রিস্ট বলছিল যে প্রভু এদের মাফ করে, এটা তো কিছু জানে না, কিন্তু ভগবানকে বলছে সেরকম নয়, এখন পাপের বিনাশ করতে হবে, অনেক পাপই হয়েছে। দেবতারাও তো এরকম করছিল, যখন তোমার যে সেই অসুরদের বধ করার জন্য যখন একটা দেবে স্বর্গের মধ্যে, যখন একটা দেবতাদের দেখছে আশঙ্কাজনক হয়ে যাচ্ছে, অসুরদের এত মানে পাওয়ার বেড়ে গেছে আর কি, যাই হোক কেউ কাউকে মানছে না, তখন কি হয়, মা দেবী দুর্গার সেই আবির্ভাব ঘটিয়েছিল না, তো সেরকম আর কি। তো এইখানেও যেন উইলিয়াম বাটলার ইয়েটস চাইছে কি, যে নতুন করে যেন জেসাস ক্রাইস্টের যেন জন্ম হোক, যেন সে কি করে, যেন সব পরিস্থিতি যেন ঠান্ডা করে, ঠিক আছে? কারণ একমাত্র ঠাকুরই পারবে এটাকে সব থেকে নিষ্কৃতি দিতে, আর নাহলে পারবে না। তবে সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিত কিছু যেন প্রকাশ হবে, উদ্ঘাটন হবে অ্যাট হ্যান্ড। সিওরলি দ্য সেকেন্ড কামিং, যেন এই দ্বিতীয়বার যেন তার একটা জন্ম, রিবার্থ, যেন সেটা কি হবে, ইজ অ্যাট হ্যান্ড, যেটা হাতের কাছেই। দ্য সেকেন্ড কামিং দিয়ে দেখো এক্সক্লেমেশন সাইন দিয়েছে, দ্য সেকেন্ড কামিং মানে নতুন করে একটা সত্যি ঠাকুরের জন্ম। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, যদি মানে হার্ডলি কথাটা কি, হার্ডলি, বিয়ারলি, রেয়ারলি কথাগুলো আমরা বলি না, এগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? নট কিন্তু নেই, কিন্তু নেগেটিভ ওয়ার্ড।
তাহলে যখনই আমরা ওই কথাগুলো বলতে সেকেন্ড কামিং কথাটা যখন আমরা উচ্চারণ করছি, ওয়ার্ডগুলো যখন বেরিয়ে আসছে, হোয়েন এ ভাস্ট ইমেজ, তখন একটা বিশাল একটা মূর্তি, কি না আউট অফ স্পিরিটাস মুন্ডি। এই যে স্পিরিটাস মুন্ডি মানে একটা স্পিরিট অফ দ্য আর্থ বলা হয়, মানে গোটা বিশ্বের আত্মার কথা বলা হয়। এইখানে জিনিসটা ভালো করে বোঝো কি বলছে। সে তোমরা দেবে একটা ক্লাস 6 এর একটা দেবে সেই মিশরে বেড়াতে যাওয়ার একটা ব্যাপার ছিল না, ইজিপ্ট কায়রো, সে দেবে ঈশান করে বলছিল না, সে ফিনিক্স বলে একটা, যার দেবে তোমার উপরটা হচ্ছে ম্যান শেপ আর নিচেটা হচ্ছে লায়নের শেপ। যেটা এরকম মূর্তি তাহলে কি যে কেউ ভয় লেগে যাবে, তাই না? তো সেরকম বলছে যখন ওই ইমেজটাকে ওই কিরকম লাগছে না, যখন আমরা এই সেকেন্ড কামিংকে যখন আমরা উচ্চারণ করছি আর দোজ ওয়ার্ডস আউট যখন বেরিয়ে আসছে, হইলে ভাস্ট ইমেজ, একটা বিশাল বড় একটা মূর্তি, যেটা কি না আউট অফ স্পিরিটাস মুন্ডি, যেন সে বিশ্ব আত্মা থেকে যেন একটা বিরাট যেন মূর্তি যেন বেরিয়ে আসছে। ঠিক আছে, ট্রাভেলস মাই সাইট, ট্রাভেল মানে কি ডিস্টার্ব করে দেয়, মাই সাইট মানে হঠাৎ করে যদি তুমি দেখো কি হবে, চমকে যাবে, তাই না? তো সেরকম বলছে ট্রাভেলস মাই সাইট, যেন আমার চোখকে যেন ধাঁ দিয়ে দিচ্ছে, আমার চোখ যেন কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে। সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, সামওয়্যার মানে কোথাও, ইন দ্য স্যান্ডস মানে হচ্ছে বালুকাময়, অফ দ্য ডেজার্ট মরুভূমির বালুকাময়ের মধ্যে কোথাও যেন এরকম একটা বিশাল যে মূর্তি, যেটা আমার চোখকে কি করতে ধাঁ দিয়ে দিচ্ছে। বুঝা গেল? এ শেপ একটা আকার, দাগ দাও, উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান। তাহলে কি না শরীরটা হচ্ছে লায়নের শেপ, যেটা ফিনিক্স বলে ছিল না, ফিনিক্সটা, লায়ন বডি অ্যান্ড দ্য হেড, তার মাথাটা হচ্ছে ম্যান আকার, মানে মানুষের মতো মাথা। এ গেজ একটা তাকানি, যেটা কি ব্ল্যাঙ্ক মানে যার মধ্যে কিছু পাওয়া যাবে না, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, এমটি, অ্যান্ড পিটিলেস একটা নির্মম ভাব, সে কি করছে আজ দ্য সান, সূর্য যেন ওইভাবে এগিয়ে আসছে। আমাদের দেবে যে গ্রীষ্মকালে যখন সূর্য যখন থাকে আর কি আকাশে, কেমন লাগে, মনে যেন সেই চৈত্র সেল দিচ্ছে আর কি, মানে এত প্রচন্ড তাপ, তাই না? যেটা যেন একবারে মানে তার যে ডিগ্রিটা বোধহয় 44 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় হয়ে গেছিল, তাহলে এটা বেড়েই চলেছে। তাহলে এখানে সূর্য যেন কি করছে, যেন তার যে মানে মানে কোনো ওয়েদারে যেমন দেবে সেই শীতের সময় শীতটা, গ্রীষ্মের সময় গ্রীষ্ম, বা বর্ষার সময় বর্ষা, মানে একটা কি বলে দিন, যখন তার একটা নিয়মিত নিয়মকে ফলো করে না, একটা টাইম, যে টাইমে আসার কথা বা যে টাইম বা পিরিয়ডটা থাকার কথা সেটা দেবে থাকে না। তার মানে কি, তো সূর্য যেন কি হয়েছে, বিরূপ হয়েছে, তাই না? তো এখানে বলছে এ গেজ একটা যেন তাকানি, যেটা ব্ল্যাঙ্ক যেন ফাঁকা হয়ে যাচ্ছে, এবং পিটিলেস যেটা নির্মম হয়ে যাচ্ছে, অ্যাজ দ্য সান সূর্যের মতন, এই আজ কোথায় দেওয়া আছে মানে আবার সিমিলিটি দিয়েছে, অ্যাজ দ্য সান ইজ মুভিং মানে সূর্য যেন মুভিং করছে, ঘুরছে, ইটস স্লো থাই আস্তে আস্তে আসছে, তার যে থাই মানে কি জাং বা উড়ু, সেগুলোকে আস্তে আস্তে ফেলে ফেলে এগিয়ে আসছে, যে স্লো থাই বলেছে। এখানে ইটস বলতে কি না সানের কথা বলা হয়েছে, সানের সেই স্লো থাই যেন আস্তে আস্তে করে সে কিন্তু এগিয়ে আসছে। হোয়াইল অল অ্যাবাউট ইট, শুধু এটা এইদিকে না, চারিদিকে গ্রাস করবে বলে এসেছে, চারিদিকে আসে, হোয়াইল অল অ্যাবাউট ইট। রিল, রিল মানে রিলস করা নয়, রিল মানে হচ্ছে ঘোড়া, এই যে রিল মানে হচ্ছে ঘোড়া, বলছে রিল শ্যাডোজ, রিল শ্যাডো মানে হচ্ছে গোল গোল যে ছায়া। তাহলে যদি কোনো পাখি দেবে এরকম করে যদি উপরে ওড়ে, তার যে ছায়াগুলো দেবে এরকম গোল 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 করে ছায়াগুলো পড়ছে, শ্যাডো গুলো, এগুলো বলছে রিল শ্যাডো। রিল মানে হচ্ছে গোল গোল আকারে, শ্যাডো মানে হচ্ছে তোমার ছায়া। অফ দ্য ইন্ডিগন্যান্ট, এই ইন্ডিগন্যান্ট মানে হচ্ছে রেগে যাওয়া, উদ্যত হয়ে যাওয়া, অ্যাংরি, সেটা কি না ডেজার্ট বার্ড, মরুভূমিতে থাকা পাখিরা যারা কি করছে সূর্যের প্রচন্ড তাপে যখন তার উপর দিয়ে ওরকম করে ঘুরছে, তাদের যে শ্যাডো গুলো ছায়াগুলো সেগুলো যেন ওরকম করে গোল গোল আকারে পড়ছে, রিল শ্যাডো লেখা আছে। ক্লিয়ার হয়েছে? দ্য ডার্কনেস ড্রপস এগেন, বলছে অন্ধকার যেন নতুন করে আবার যেন নেমে এলো, বাট নাও কিন্তু এখন আই নো আমি জানি, দ্যাট যে 20 সেঞ্চুরিজ, 20 সেঞ্চুরি মানে মানে তোমার হচ্ছে বিংশ শতাব্দী, মানে তোমার 1901 থেকে 2000 ধরতে পারি, তাই না? 20 সেঞ্চুরি কি 1901 থেকে ধরো 1901 থেকে 2000কে আমরা কি বলি না, এটাকে আমরা বলি 20th সেঞ্চুরি। এখন যেটা চলছে সেটা কি, আমরা কোন বংশের শতাব্দীর ছেলে মেয়ে বলো দিনি, এটা হচ্ছে তোমার 2001 থেকে হবে 2100 সাল, আর তার এখন চলছে 2024, মানে আমরা হচ্ছে একবিংশ শতাব্দীর ছেলে মেয়ে। বোঝালো না?
তাহলে এখানে বলছে দেখো দ্যাট 20th century, সেই বিংশ শতাব্দীটা অফ স্টোনি স্লিপ, স্লিপ মানে ঘুম, আর স্টোনি কথাটা মানে হচ্ছে পাথরে, মানে পাথর। তাহলে পাথরের যে ঘুমের কথা বলছে দ্যাট, যেটা 20th century মানে বিংশ শতক ধরে, যেটা আমি জানি। তাহলে বিংশ শতক ধরে কি করছে না, দেবতা যেন ঘুমাচ্ছে। তার একটা তো থাকে না, যেমন দেবে আমরা বলি যে ঠাকুর এই সময় আসেনি কেন, কিন্তু ঠাকুর এই সময় আসেনি মানে দেবে কোনো একটা জিনিসের কাজের মধ্যে সে যখন থাকে, সে কিন্তু তোমার ডাকে আসবে না, যখন ডাকার তখনই আসবে সে, তাই না? তো সেরকম এই টাইমটা কি করছে না, স্টোনি স্লিপ, সে ঘুমাচ্ছে। ওয়ার ভেক্সড, ভেক্স মানে যেটা হচ্ছে সাফারিং দেয়, যেটা কষ্ট দেয়। টু নাইট ম্যার, একটা দুঃস্বপ্নের মতো, দুঃস্বপ্নের মতো যেন কষ্ট দেয়। বাই রকিং ক্রেডেল, যেটা মুভিং করছে, আর ক্রেডেল মানে হচ্ছে দোলনা, তাহলে যেটা হচ্ছে ঘূর্ণায়মান দোলনা বলা হয়েছে, যেটা কি করছে না ওয়ার ভেক্স, যেটা কষ্ট দিচ্ছে একটা দুঃস্বপ্নের মতো একটা ঘূর্ণায়মান দোলনার দ্বারা। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, আর যেটাতে সে খারাপ পশুগুলো, বিস্ট মানে হচ্ছে পশু, মানে অ্যানিম্যাল। ইটস আওয়ার, এটার যখন সময়, কাম আসে, রাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে যখন সে, যেটা তার যখন সময় হয়ে আসে বা আসে। স্লাউচেস, স্লাউচেস মানে হচ্ছে অলস ভঙ্গিতে হাঁটা, তাকে স্লাউচেস বলে। অলস ভঙ্গিতে হাঁটাকে আমরা বলি স্লাউচেস। টুয়ার্ডস বেথলেম, এই যে বেথলেম কথাটা পেলাম না, তাহলে বেথলেমে হচ্ছে কার জন্ম, যীশু খ্রিস্টের জন্ম। তা বেথলেমের দিকে যেন এগিয়ে আসছে একটু একটু করে, স্লাউচেস মানে অলস ভঙ্গিতে এগিয়ে আসছে, বুঝতে পেরেছ? টু বি বর্ন, কিসের জন্য, নতুন করে জন্ম নেওয়ার জন্য, জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। বলছে এটাই কি হচ্ছে যে স্লাউচেস টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন, কি এটা কি তোমার ওই বেথলেমের দিকে নতুন করে কি অলস ভঙ্গিতে আসছে নতুন করে জন্ম নেওয়ার জন্য? এটাই সারমর্ম বোঝা যাচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর একটা দেশের মধ্যে একটা অরাজকতা বা অনৈতিকতা, যেটা সেন্টার কিন্তু কোনোভাবে তাকে মানে তাকে কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোল করতে পারছে, সেটা আউট অফ কন্ট্রোলে চলে গেছে। আর এতে কি ভালো মানুষ হলো তারা কিন্তু একটা জায়গায় কিন্তু সরে গেছে, তাদের অনেস্টি বা সততা যায় বলে তারা কিন্তু সরে গেছে। তখন কি করছে যে খারাপ যারা আছে তারা আরো খারাপতর হচ্ছে, যার ফলে কি হচ্ছে যেন একটা রক্তে নদীর ধারার মতো যেন সব বয়ে যাচ্ছে। তো এখানে উইলিয়াম বাটলার যেন নতুন করে কোনো একটা আগমন চাইছে, যে নতুন কোনো যেন একজন সেকেন্ড কামিং যেন জিসাস ক্রাইস্ট যেন জন্ম নেয়, যেন পরিস্থিতিকে আবার যেন আগের মতো করে অনুকূল করে বা ঠিক করে, এই ঠিক।